প্রিয় প্রণয়িনী সিজন 2 লিখেছেন নাবিলা সৈয়দ। পর্ব 49। ধরণীতে তখন রাত্রি নেমেছে। ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোয় দেখা গেল খানবাড়ির সদর দরজা দিয়ে বের হয়ে আসা দুই কপোতিকে। দুজনেই দুজনের সাথে ঝগড়া করছে। মেয়েটা চিৎকার করছে, আরশ ভাই, আমি যাব না, বলছেন আপনার সাথে যাব না। আপনার সাথে 2 ঘন্টা পূর্বে আমার সকল সম্পর্ক শেষ হয়েছে, আমি যাব না আপনার সাথে। আরশ তবুও টেনে হিচড়ে নিয়ে গেল। নুসরাত যাব না বলে অটল, তাই লেপ্টে বসে গেল পিচঢালা রাস্তায়। এক হাত রাখলো ব্যালেন্স বজায় রাখার জন্য। আরশ তা খেয়াল করলো কিনা বোঝা গেল না। টান বসালো নুসরাতের হাতে, এতেই রাস্তার সাথে ঘর্ষণ লেগে তালু ছেঁচে গেল। মেয়েটার মুখের বিকৃতি ঘটল সামান্য, তবুও নিজেকে সামলে নিল। ব্যথাটা ততটা প্রকট নয়, সহনীয়। মুখ দিয়ে দীর্ঘশ্বাস বের করতেই এক ঝটকা খেয়ে উঠে আসলো সে। মুখোমুখি হলো আরশের। বিরক্তস্বর কানে এসে বাড়ি খেল, চল। ঠোঁট ফিরে কিছু বলতে নিবে নুসরাত, পুরুষালী রূঢ় কণ্ঠ ভেসে এলো সম্মুখ থেকে। যাবি না তুই? সাবলীল কণ্ঠে উত্তর দিল নুসরাত। আপনার মতো বাটপারের সাথে জীবনেও না। আরশ ব্রু উঁচিয়ে ঠোঁট কামড়ে অদ্ভুত রকম হাসল। নুসরাতের হাত ছেড়ে দিয়ে আড়াআড়ি বুক বেঁধে নিল নিজের হাত। নির্লিপ্ত কণ্ঠে বলে উঠল, কাপড় খোল। নুসরাত চেঁচিয়ে উঠল, কি? বাংলায় বলছি, কাপড় খোল। অসম্ভব, রাস্তাঘাটে এসব কোন ধরনের অসভ্যতামি? অসভ্যতামির তো এখানে আমি কিছু দেখতে পাচ্ছি না। আমার কাপড় পরে ড্যাং ড্যাং করে ঘুরছিস, আমার কথা শুনছিস না, তাই আমার জামা কাপড় আমাকে ফেরত দে। নুসরাত নিজের পরনের কাপড় এক পলক দেখল, মিনমিন করে ডেকে উঠল, আরশ ভাই। আরশ কোনো প্রতিক্রিয়া জানালো না, ইশারায় বোঝাচ্ছে আমার কাপড় আমাকে দে। মুখ দিয়ে না চাইতেও তপ্ত নিঃশ্বাস বেরিয়ে আসলো। থামলো 2-1 মিনিট, গম্ভীর মুখে নুসরাতের দিকে তাকিয়ে বলে উঠল, কথার সাথে লাগিয়ে শখানেক বার আরশ ভাই বলবি না। নিজের মায়ের পেটের ভাই ছাড়া দুনিয়ার সবাই হলো পর। নুসরাত ভেঙচি কেটে আগে আগে চলে গেল। এবার আর দিমনা করল না। সামান্য কাপড় দিয়ে রাস্তায় দাঁড়িয়ে যে নিজের কাপড় ফেরত চায়, তার সাথে আবার কিসের সম্পর্ক? এখান থেকে ফিরে গিয়ে সকল সম্পর্ক ডিসমিস করে দিবে। তার চিন্তাকরণের মধ্যে ব্যাঘাত ঘটিয়ে আরশ পেছন থেকে ডেকে উঠল, নুসরাত। নুসরাত ঘাড় বাঁকিয়ে পিছু তাকালো, জিজ্ঞেস করল, কি? ব্রুতুল ইশারায় জানতে চাইল, ওদিকে কোন দিকে? নুসরাত অবাক কণ্ঠে জানতে চাইল, তুই এদিকে যাব না? আরশ ট্রাউজারের পকেটে 2 হাত ঢুকিয়ে হেলে দুলে চলে গেল সম্মুখে। উত্তর দিল না, হয়তো প্রয়োজন বোধ করল না। নাক ফুলিয়ে সেও গেল আরশের পিছু পিছু। ঘড়ির কাঁটায় তখন 7টা। ভব করে মানুষের মতো দুজন ঘুরে ফিরে বাড়ির পথে ফিরতে নিবে রয়ে শয়ে প্রশ্ন করল আরশ, পলিকে ধাক্কা দিলি কেন? ফালতু কিছু বলে কাটিয়ে নেবে আরশকে, তার মধ্যে আবারও শীতল কণ্ঠ ভেসে এলো, একদম 7 মার্চের ভাষণ ছাড়বি না, স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দিবি, নাহলে গাছের সাথে বেঁধে বাঁশের কঞ্চি দিয়ে পেটাবো। নুসরাত ভেঙচি কাটল, বলল, পলির বাচ্চা ইসরাতকে ধাক্কা দিয়েছে পানিতে। আরশের মুখ দেখে নুসরাত বুঝল খুব একটা অবাক হয়নি কথাটা শুনে। শান্ত গলায় জানতে চাইল, ছাদ থেকে ফেলে দিলি, আবার দেখলাম জালও বেঁধে রাখলি গাছের সাথে, কারণ কি? মারবে যখন একেবারেই মেরে দিতি। নুসরাত আরশের কথা শুনে মুখ তুলে তাকালো সরাসরি। চোখাচোখি হলো দুজনের। ঘাড় বাঁকিয়ে কিঞ্চিত হেসে জিজ্ঞেস করল, সাহস দিচ্ছেন? আরশ স্ট্রাক করল, বলল, যা ভাবার ভাবতে পারিস। নেক্সট টাইম আপনাকে ধাক্কা দিব। নুসরাতের মুখের সামনে আরশ নিজের তর্জনী আঙ্গুল আর বৃদ্ধাঙ্গুল তুলে ধরল। ঠাট্টা মিশ্রিত স্বরে শুধালো, এই মিনি সাইজ নিয়ে? এটাই ছিল নুসরাতকে রাগানোর জন্য। কিয়ৎকাল আরশের পানে শক্ত চোখে তাকিয়ে চেঁচিয়ে বলে উঠল, আরশ ভাই, আমি 5 ফুট 6 ইঞ্চি, আপনি তো আমার থেকে মাত্র 6-7 ইঞ্চি লম্বা হবেন। এই একটুখানি লম্বা হওয়ায় এত অহংকার? আপনার থেকে তো পূর্ব পশ্চিম বেশি লম্বা। আরশের মুখের প্রজ্জ্বলতা ধপ করে নিভে এলো। নিষ্প্রাণ চোখে তাকিয়ে শুধালো, পূর্ব পশ্চিম, এটা আবার কে? ছাত্রদলের নেতা। আরশের বিশেষ মনোযোগ পূর্বের প্রতি গেল বলে মনে হলো না। নুসরাতকে জ্বালানোর জন্য ঠোঁটে ঠোঁট টিপে বলে উঠল, মিনি সাইজ ট্যাবলেট আজ থেকে তোর নাম। ছ্যাদ করে উঠল সে, মুখ ভেঙচিয়ে বলে উঠল, তাহলে আপনি লার্জ সাইজ ট্যাবলেট। নিরুত্তাপ হাসল, উদাসীনতা নিয়ে বলে উঠল, লার্জ সাইজ ইজ বেটার দ্যান আ মিনি ট্যাবলেট। নুসরাত আগুনের শিখার মতো জ্বলে উঠল। কথায় কথা না বাড়িয়ে চলে গেল সামনে। রাস্তা দিয়ে ঝগড়া করার মুড নেই, কিন্তু আজ আরশ তাকে ছাড়ল না। পিছু থেকে মিনি ট্যাবলেট, মিনি ব্যাটারি বলে হাঁক ছুড়ল। এরপর শুরু হলো কথা কাটাকাটি দুজনের মধ্যে। একজন আরেকজনকে বিন্দু মাত্র ছাড় দিল না। নুসরাত আরশের 14 গোষ্ঠী উদ্ধার করল।
অপর পাশ থেকে নিরুত্তাপ প্রতিক্রিয়া আসলো। এই জন্য লাভার ন্যায় ফুলে ফেপে উঠে আরশের দিকে তেড়ে গেল সে। এক পর্যায়ে পৌঁছে গেল হাতাহাতিতে। কেউ কাউকে হাত পা মুখ দিয়ে এক বিন্দু ছাড় দিল না। আরশ এক জায়গায় দাঁড়িয়ে নির্লিপ্ত ভঙ্গিতে কথা বললেও নুসরাত রাস্তা থেকে ছোট ছোট পাথর বালু মুঠোয় ভরে আরশের দিকে ছুঁড়ে মারল। কোনো প্রতিক্রিয়া অপর পাশ থেকে না পেয়ে শেষ পর্যন্ত এগিয়ে এসে আরশের বাহুতে খামচে বসিয়ে দিল। এরপর দুটো কিল। বলল, পাঠার মতো আচরণ বাদ দেন আরশ ভাই। আরশ নিজেও নুসরাতের চুল ধরে টেনে দিল দু একবার। অতপর গাল ধরে দুদিকে টানতে টানতে বলল, আছাড় মেরে সব তেজ বের করে দেব বিয়াত্তব পাঠা কি, হ্যাঁ? নুসরাত নিজের গাল আরশের হাতের কবল থেকে ছাড়িয়ে নিয়ে দূরে সরে গেল। পায়ের আঙ্গুলে ভর দিয়ে আরশের মুখোমুখি হলো। ক্ষোভ নিয়ে পুরুষারি গাল শক্ত করে টেনে দিয়ে শাসালো, একদম বেশি বেশি লাফাবেন না আরশ ভাই। আছাড় মেরে আমার তেজ বের করার আগে আমি আপনাকে এমন আছাড় মারব, থাকবেন এখানে উড়ে গিয়ে পড়বেন শ্বশুরবাড়ির উঠোনে। তাছাড়া পাঠাকে পাঠা বলবো না তো কি মহিষ বলবো? আরশ শেষের কথায় ধ্যান দিল না। ঠোঁটের উপর হাত রেখে মুখ ঢাকার বৃথা প্রয়াস চালালো। এমন ভান করলো যেন নুসরাত কোনো মজার কথা তাকে শুনিয়েছে। আধো আলোয় স্পষ্টতা দেখতে পেল নুসরাতের আঁখে যুগল। অতপর কানে সীসা ঢালার মতো গা জ্বালানো পুরুষালী স্বর ভেসে এলো, এই হাইট নিয়ে আমাকে আছাড় মারবি? নুসরাতের টেটে ওঠার জন্য এই কথাটাই যথেষ্ট ছিল। তেড়ে এসে আরশের বুক বরাবর ধাক্কা বসাতে নিবে। আরশ এক হাতের মুঠোয় চেপে ধরল মেয়েলে দুহাত। মাথা চেপে ধরল শক্তপোক্ত পুরুষালী হাত দিয়ে। তারপর ঠেলে দূরে সরিয়ে দিল। তাকে ওখানে দাঁড় করিয়ে রেখে সামনের দিকে দু কদম এগিয়ে গেল। আবার ফিরে আসলো সেকেন্ড দুয়েকের মাথায়। ল্যাম্পোস্টের নিচে দাঁড়িয়ে নুসরাত নিজ মনে কিছু একটা বিড়বিড় করছে, যা আধো আধো কানে আসলো আরশের। এসবে ধ্যান দিল না সে। এক হাত দিয়ে মেয়েলি ঘাট চেপে ধরে টেনে হেঁচড়ে নিয়ে গেল সম্মুখে। নুসরাতকে চেতিয়ে দিতে কানের কাছে হিসিয়ে বলে উঠল, আয় নটি ফুরি। আরশের মুখের কথাটা কানে যেতেই সে চেঁচিয়ে উঠল, গালাগাল করবি না একদম। আপনা আপনি ভ্রু কুঞ্চিত হলো আরশের। কণ্ঠে বিস্ময় প্রকাশ হলো, এটা গালি? নুসরাত তেতে উঠল, নাক ফুলিয়ে বলে উঠল, আরে না, এটা গালি না তো, এটা তো প্রশংসা। দ্য গ্রেট সৈয়দ আরশ হেলালের নতুন আবিষ্কারকৃত প্রশংসাকৃত বাণী। অত্যাধিক আশ্চর্যের ন্যায় আবারও শিওর হতে আরও শুধায়, সত্যি গালি? না, গালি না, আপনার শ্বশুরের মুন্ডু আর আমার জামাইয়ের মাথা। আরও শুধু মাথা নাড়ালো উপর নিচ বোঝার ভঙ্গিতে। বিড়বিড় করল, নাইস, ভেরি নাইস। মাহাদের উপর ত্যক্ত বিরক্ত সবাই। পাত্রের ছবি প্রথমে দেখে পছন্দ করে। যখন কেউ জিজ্ঞেস করে, তুমি শিওর দেখতে যাওয়ার জন্য? তখন বলে হ্যাঁ। তারপর আবার মেয়ে দেখে মেয়ের বাড়ি বসে পছন্দ হয়েছে জানায়। বাড়ি আসতে আসতে তার চিন্তা বদলে যায়। সদর দরজা পেরিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে বলে, মেয়ে পছন্দ হয়নি। প্রথম যেদিন পাত্রে দেখতে গেল ছেলেটা, তখন ওয়াশরুমের জুতো পড়ে গেছে, এমনকি উল্টো স্যান্ডো গেঞ্জি পড়েছে। এত বেখেয়ালি কবে থেকে হলো সে তা ভেবে পায় না মাহাদির পরিবারের লোক। তার উপর ভিক্টরের জুতো পরে পাত্রে দেখতে গিয়েছিল সে। সেই দিনের কথা গেল। এরপর আর একটা কাণ্ড ঘটালো মাহাদি। পাত্রী দেখে পছন্দ হয়েছে বলায় 14,000 টাকা স্যালামি দিলেন নিজ পকেট থেকে শাহেদ খান। মেয়ের বাড়িরও ছেলে পছন্দ হয়ে বলে তারা ফিরিয়ে দিল 15,000 টাকা। সেই টাকা নিয়ে এসে ভগার পার ছেলেটা বলে, টাকা 1,000 বেশি পেয়েছি, তাই আর বিয়ে করব না। একে নিয়ে কি করবেন শাহেদ খান? কবে থেকে এত টাকার পিপাসু হলো ভেবে পান না তিনি। সে নিজেই ফ্রিল্যান্সিং করে মাসে এত এত ইউরো উপার্জন করে, সে ছেলে মাত্র 15,000 টাকা পেয়ে বলে বিয়ে করব না। তাই মাথায় একটা বুদ্ধি আটলেন ভদ্রলোক, ছেলের বিয়ে যে কোনোভাবে দিবেনই দিবেন এবার। রাতের খাবার খেয়ে নেন 9টার দিকে সকলে। খাবার টেবিলে তখন সবাই চুপচাপ নিজেদের প্লেটের খাদ্য নড়াচড়া করছে চামচের সাহায্যে। শাহেদ খান দৃষ্টি আকর্ষণের জন্য গলা খাঁকড়ে দিলেন, বললেন, আগামীকাল এক জায়গায় পাত্রী দেখতে যাব, চুপচাপ রেডি হয়ে থাকবে মাহাদি। মাহাদি মুখ গোমরা করে বসে রইল। কোনো এক কারণে বিয়ে করতে অনীহা তার। আজকাল আবার সৈয়দ বাড়ির সেই নাক দিয়ে পানি পড়া মেয়েটার চেহারা তার চোখের কোটরে ভাসে। মাথার নিউরনে নিউরনে সেই মেয়েটার প্রতিচ্ছবি ঘুরে বেড়াচ্ছে। বিশেষ কোনো কারণ নেই, তারপরে এমন কেন হচ্ছে তার কারণ খুঁজে পেতে দুর্ভোগ পোহাচ্ছে সে। খানবাড়িতে সামান্য হৈ হৈ পড়ে আছে। পলের জ্ঞান ফেরার পর থেকে সবাই জিজ্ঞেস করছেন কিভাবে অজ্ঞান হয়ে পড়ল। তবুও কোনো রা নেই তার মুখে। অত্যাধিক শকড হওয়ায় মুখের বলি বন্ধ হয়ে গেছে। গোল গোল চোখে চেয়ে রয়েছে সিলিংয়ের দিকে। খানবাড়িতে 9টার দিকে এসে প্রবেশ ঘটল নুসরাত আর আরশের। পুরো বাড়ির মানুষকে দলবদ্ধ হয়ে পলের রুমের ভেতরে দাঁড়িয়ে থাকতে দেখে নুসরাত নিজেও ভিড় ঠেলে এগিয়ে গেল সেদিকে। মুখে দুশ্চিন্তার বা ধরা পড়ে যাওয়ার ভয় নেই বিন্দু পরিমাণ। পলের মুখোমুখি গিয়ে দাঁড়াতেই মেয়েটা আতঙ্কিত হলো। চোখ দুটো অক্ষিকোটর থেকে বের হয়ে যাওয়ার জো প্রায়।
নুসরাত হাসল গাল বাঁকিয়ে, ভ্রু উঁচিয়ে শুধালো, পলি, তুমি নাকি অজ্ঞান হয়ে গিয়েছিলে? নুসরাতের নমনীয়তায় মুখের ভয় আরও বাড়ল পলির। এই মেয়েটা না একটু আগে ধাক্কা দিয়েছিল তাকে, এখন এমন মিষ্টি মিষ্টি করে কথা বলছে কেন? আবার কোথাও ধাক্কা দেওয়ার ইচ্ছা আছে নাকি? তার চিন্তার মধ্যেই আহান এসে প্রবেশ করলো ভেতরে। ভয় বাড়িয়ে দিতে বলে উঠল, ভর সন্ধ্যায় এমন খোলা চুল নিয়ে দাঁড়ালে ভূত প্রেত দেখবে, মনে হয় ভূত দেখে উনি অজ্ঞান হয়ে গেছেন। নুসরাত সহমত পোষণ করলো, মনে মনে বাহবা দিল আহানের বুদ্ধির। নিজেও তেল মশলা ভালো করে মিশিয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছে আহান, হয়তো নানের রূপ ধরে এসেছিল, এখন হয়তো বোবাই ধরেছে পলিকে, তাই কথা বলতে পারছে না। আহান আর নুসরাতের কথায় তেমন একটা কেউ পাত্তা না দিলেও পুষ্পা, রুম্পা আর তুলি তিনজন বিশ্বাস করে নিলেন তা। এই তিনজন আবার একটু ভীতু প্রকৃতির। ভয় পেতে দেখে দুজনের আলোচনা আরও বিস্তারিত হলো ভূত প্রেত নিয়ে। বানিয়ে বানিয়ে দুজনে কাহিনী শোনালো। কাহিনীর মূল চরিত্র নিজাম সিকদার। একবার বোনের বাড়ি গিয়ে নিশিরাতে বাড়ি ফিরে আসছিলেন। পথে সংকটে পড়লেন। একদল খারাপ জিনের দল তার পিছু নিয়েছিল। ঘাড়ে শ্বাসের অস্তিত্ব পেতেই পিছু ঘুরলেন কে তা দেখতে। অমনি ঠাস করে এক চর বসিয়ে ওখানেই অজ্ঞান করে দিল তাকে। পরের দিন সকালে অচেতন অবস্থায় পাওয়া গেল রাস্তার পাশে। দুজনে বিস্তারিত আলোচনা শেষে গম্ভীর মুখে সবাইকে রুমের ভেতর অবলোকন করে বেরিয়ে আসলো। রুম্পা, পুষ্পা আর তুলি কথাগুলো বিশ্বাস করেছে চেহারা দেখেই বুঝল, চেহারার রক্তশূন্য তাদের। রুমানা খাতুন বিরক্তি নিয়ে কথাগুলো এতক্ষণ শুনছিলেন। নুসরাত আর আহান গলায় গলা মিলিয়ে বেরিয়ে যেতেই তেতো মুখে বললেন, এসব বাচ্চা ভোলানো গল্পে ভয় পাচ্ছ যত সব। তবুও ভয় কমল না কারোর। পুষ্পা পলির কাছে ঘেঁষে শুয়ে পড়লেন। মেয়ের এক হাত চেপে ধরে বিড়বিড়িয়ে আওড়ান, আজ তোর সাথে ঘুমাবো আমি। সকাল সকাল মুরগি আল্লাহর নামে ডেকে উঠল। মোরগগুলো একটু বেশি জোরে ডাকছে, তাই তাড়াতাড়ি ঘুম ভাঙল নুসরাতের। আহান তার সাথেই ঘুমিয়েছে, তাই পাশে তাকাতেই দেখলো এখনও ঘুমাচ্ছে। হাত দিয়ে খোপা করে উঠে দাঁড়ালো সে। পায়ে নাইকের জুতা জোড়া পরে নিয়ে হেঁটে গেল দরজার সামনে। নব ঘুরিয়ে লক খুলে নেমে গেল বাড়ির নিচে। তখন আধার কাটেনি পুরোপুরি। মুরগির খোপ অনুসন্ধান করে ধীর পায়ে আগালো। বাড়ির পেছনে গিয়ে পেয়ে গেল তা। গরুর গোয়াল, খোপ সব আশেপাশে হওয়ায় নাকে এসে বোটকা গন্ধ লাগলো। নুসরাত নাক চেপে ধরল, তবুও নিজের অনুসন্ধান থেকে দু পা সরল না। খোপের দরজা খুলে উকি দিল সামান্য। মৃদু আলোয় দেখা মিলল প্রায় 10-এর মতো মুরগির। হাত ঢুকিয়ে বড়সড় একটা মোরগ হাতে নিতে যাবে, চেঁচিয়ে উঠল তা। পেছন থেকে ভূতের মতো উদয় হলো আহান। তাকে খেয়াল না করে খোপ থেকে আনমনে মুরগি চুরি করে হাতে নিতেই পেছন থেকে শুধালো, কি করো আপু? নুসরাত মুরগির গলা জাপটে ধরে সতর্ক কণ্ঠে বলে উঠল, আস্তে কথা বল, মুরগি চুরি করি। আহান অষ্টম আশ্চর্যের কিছু শুনেছে বলে মনে হলো। ঠোঁট দুটিকে ফাঁক হয়ে গেল টুক করে। জিজ্ঞেস করলো, নিয়ে যাব কেমনে? নুসরাত হাসলো। একটা একটা করে 3টা মোরগ বের করলো। তারপরে নিচে রাখা বটি তুলে নিয়ে ঝপাং করে কেটে দিল গলা। কোথা থেকে আহান ব্যাগ নিয়ে আসলো, তাতে কাটা মোরগগুলো ঝটপট হাতে ঢুকিয়ে দিল। বটি ধুয়ে রাখলো শান বাঁধানো ঘাটে। হাত দুদিকে ঝাড়া দিয়ে পুকুরের পানি থেকে নামলো। নেমে ভালোভাবে হাত ধুয়ে পরিষ্কার করে নিল। সবাই ঘুম থেকে ওঠার আগেই মোরগগুলো নিয়ে রাখলো বাইকের মধ্যে। আহানকে ওখানে দাঁড় করিয়ে রেখে বাড়ির ভেতর গেল। কিছু মুহূর্ত কাটার পর নাসির সাহেবকে বগল দাবা করে টেনে হিঁচড়ে নিয়ে আসলো নিজের সাথে। ঘুমে চোখ খুলে তাকাতে পারছেন না ভদ্রলোক। ওই অবস্থায় নাসির সাহেবকে বাইকে বসিয়ে আহানকে উদ্দেশ্য করে বলল, সোজা বাড়ি যাবি, আম্মাকে মোরগগুলো দিয়ে বলবি ঝোল ঝোল করে রান্না করতে। নাসির সাহেব নিরুত্তাপ। নুসরাতের কথা শুনছেন কিনা বোঝা গেল না। ঘুমের চোটে শুধু মেয়েকে জিজ্ঞেস করলেন, তুমি যাবে কবে? নুসরাত ঝটপট উত্তর দিল, আরশ ভাইদের সাথে যাব পরে। আহান বাইক স্টার্ট করলো। বাইক রাইড বা ড্রাইভিং সে ভালোই পারে। 1 বছর ধরে টুকটাক শিখেছে নুসরাতের কাছ থেকে। টিচার হিসেবে খুবই শক্ত বড় বোনটা। সেসব দীর্ঘ কাহিনী আজ আর ভাবল না আহান। চলে গেল বাইক টান দিয়ে, পেছনে ফেলে রেখে গেল কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকা বোনকে। সকাল 8টার দিকে পুষ্পা ঘুম থেকে উঠলেন। মোরগ খোপ থেকে না বের করেই আগে গেলেন রান্নাঘরের দিকে। দেরিতে উঠায় নাস্তা বানাতেও দেরি হয়ে গেল, তাই তাড়াহুড়োয় লেগে যাওয়ায় খোপের দিকে আর গেলেন না। সকাল 9:30টার দিকে সৈয়দ বাড়ির সবাই একে একে রেডি হয়ে এসে জমাকৃত হলো ড্রয়িং রুমে। নুসরাত সেই 8টার সময় এসে বসেছিল ড্রয়িং রুমে। ঠ্যাং তুলে রেখেছিল সেন্টার টেবিলে। তখনও পাতলে বসে রইল। তার সামনে দিয়ে চলাচল করতে থাকা মানুষদের দেখেও বিশেষ ভাবাবাই হলো না। মোবাইলের দিকে ধ্যান রেখে হাতের আঙ্গুলে হিসেব করলো কিছু একটা। সকালে নাস্তা খেতে বসেও কারোর দিকে তাকালো না। কেউ কিছু জিজ্ঞেস করলে হু হা বলে উত্তর দিল।
হেলাল সাহেব জিজ্ঞেস করলেন, তোর বাপ কই? নুসরাত মোবাইলের দিকে চোখ রেখেই বলল, গেছে গা। আবারও প্রশ্ন করলেন, মোবাইলে কি করছিস? ছোট্ট করে উত্তর ভেসে এলো, কাজ। কি কাজ? সৈয়দ চয়েসের কিছু কাজ পেন্ডিং আছে, তাই ইমেল করছি আবির সাহেবকে। প্রকঞ্চিত করে হেলাল সাহেব জিজ্ঞেস করলেন, আবির সাহেবকে? আরস মুখের খাবার কচমচ করে চাবালো, ভিড় করে নিজের সাথে কথা বলল, কি আবার নাগর? মুখে কিছু বলল না। নুসরাত হাতের কাজ শেষ করে মোবাইল রাখলো টেবিলে, মুখ তুলে তাকালো সরাসরি হেলাল সাহেবের দিকে, বলল, ম্যানেজার। খাবার শেষে টিস্যু দিয়ে হাত মুছল, তারপর মুখ মুছে নিয়ে অগ্রসর হলো সম্মুখে। তখনই কর্কশ শব্দে বেজে উঠল হাতের মোবাইলটা। কানে চেপে ধরেই বলে উঠল, আসসালামু আলাইকুম আনোয়ার সাহেব, আমি নুসরাত বলছি। ওপাশ থেকে কি বলল বোঝা গেল না। পরপর কপালে গাঢ় ভাঁজ ফেলে বিরক্ত স্বরে নুসরাত বলল, চিনতে পারছেন না মানে কি? আমি সৈয়দা নুসরাত নাসির। হেলে দুলে চলে গেল বাইরে। ইসরাতের এখনও জ্বর কমেনি, তাই তার জন্য খাবার বেড়ে নিয়ে গিয়েছে জাইন। নুসরাত ঘন্টা খানিক চেঁচামেচি করলো আনোয়ার সাহেবের সাথে। ভদ্রলোককে এক বোঝায় সে, বুঝেন আরেক। ধৈর্য শক্তি হারিয়ে অস্পষ্ট স্বরে চেঁচালো, আপনার বয়স হয়েছে মনে হচ্ছে, এবার নিজের কাছ থেকে ইস্তফা নিয়ে চলে যান। যতক্ষণে সকলে এসে বাড়ির সামনে পৌঁছালো ততক্ষণে নুসরাতের চেঁচামেচি বেড়েছে। ওপাশ থেকে ভদ্রলোক মিনমিনিয়ে বোঝাচ্ছেন নুসরাতকে, শোনো মা, একটু তো সময় দিবে। হ্যাঁ, এ মাসে নতুন এক্সেসরিজ লঞ্চ করার কথা ছিল, কিন্তু সম্ভব হয়নি। এখানে আমার দোষটা কি? এগুলো তো এমপ্লয়ীদের গাফিলতি। আপনি বলতে চাচ্ছেন আপনার কোনো দোষ নেই আনোয়ার সাহেব? তাহলে দোষ কি আমার? আপনাদের গাফিলতির দায়ভার কে নিবে? এত বড় লস সামলাবে কে? সৈয়দ চয়েস কেন এর ঘানি টানবে? নুসরাতের প্রশ্নের তোড়ে পড়ে ভদ্রলোক চুপ হয়ে গেলেন। তখন হাতে লাগেজ নিয়ে দাঁড়িয়ে বিদায় নিচ্ছেন সকলে। সাত সকাল হওয়ায় দুহাত দূরে দাঁড়িয়ে নুসরাতের গলা ফাটানো চিৎকার সকলের কানে আসছে। হেলাল সাহেব গাড়ি গ্যারেজ থেকে বের করতেই জাইন গিয়ে উঠে বসল পেছনে। লিপি বেগম ফ্রন্ট সিটে আর আরস ব্যাক সিটে। নুসরাত ধ্যান জ্ঞানহীনভাবে মুঠোফোনের ওপাশের ব্যক্তির উপর চেঁচাচ্ছে। কলে কথা বলা অবস্থায় এগিয়ে আসলো সে, ব্রুকুচকে শুধালো, বসবো কোথায় আমি? লিপি বেগম নুসরাতের কথায় তাকালেন গাড়ির ভিতরে। এমন পরিস্থিতিতে পড়ে যাবেন মনেই ছিল না। ইসরাতের অবস্থা নাজেহাল হওয়ায় বেশ অর্ধেক জুড়ে পেছনের সিটে বসে তারা। আরস একপাশে কানে হেডফোন লাগিয়ে নির্বিকার চিত্তে বসে কোনো উপায় খুঁজে না পেয়ে স্বাভাবিক কণ্ঠে বলে উঠলেন, আরসের কোলে বসে যা। আরস চোখ তুলে তাকালো নুসরাতের দিকে। এক মুহূর্তে নুসরাতও চোখ নামিয়ে তাকালো। চোখাচোখি হলো দুজনের। ঠোঁট চেপে হাসলো পৈশাচিক লোকটা। ভীষণ মজা পেল যেন নুসরাতের পরিস্থিতি দেখে। নিজের উরুর উপর হাত দিয়ে দেখালো। অতপর নুসরাতের শোনার মতো করে বলে উঠল, চলে আয়, তোর স্বামীর কোল অনেক বড়। দুপুরের খাবার খেয়ে পাত্রী দেখতে এসেছে মাহাদি। পাত্রী দেখার পর কেউ তাকে আগের মতো জিজ্ঞেস করলো না পাত্রী কি তার পছন্দ হয়েছে। না জিজ্ঞেস করেই সবাই সবার মধ্যে কথা বিনিময়ে ব্যস্ত হয়ে পড়ল। মাহাদির প্রথম খটকা এখানেই লাগলো। ধীরে ধীরে তা আরও বৃদ্ধি পেল যখন খাবার খেয়েও কেউ নড়চড় করল না ফিরে যাওয়ার জন্য। চোরের মতো হাবভাব সবার মধ্যে পরিস্ফুটনীয়। মাহাদি চুপচাপ শুধু লক্ষ্য করল, কোনোরূপ প্রতিক্রিয়া দেখালো না এতে। ফিসফিস করে পাত্রের বাবার সাথে শাহেদ খান কিছু আলোচনা করছেন। আধো আধো বলেই কানে আসলো মাহাদির। জিজ্ঞেস করছেন, ইমাম আসবে কখন? তরাক্ষণে বাবার পানে একবার চাইল। ভদ্রলোক কথা বলায় ব্যস্ত। মায়ের হাবভাবও স্বাভাবিক, এমনকি অনিকা ও ভিক্টরেরও। কেউ বিন্দুমাত্র তাকে সন্দেহের সুযোগ দেয়নি যে এখানে এসে বিয়ে দিয়ে দিবে তার। ঠোঁট কামড়ে বসে রইল সে। এমন পরিস্থিতির সম্মুখীন হওয়ায় বুদ্ধি সব পালালো জানালা দিয়ে। এখন কি করবে? এখন কি করবে এসব ভেবে ভেবে নখ কামড়ালো। চিন্তাভাবনায় ডুবে যেতেই হঠাৎ করে নড়ে চড়ে উঠল। মাথায় বুদ্ধি খেলে যেতেই ঠোঁটের কোণে ভেসে উঠল হাসির রেশ। সামনে বসা পাত্রের দিকে তাকিয়ে সংকোচে হাসল। মেয়েটা আসার পর থেকে হাঁ করেই তাকে দেখছে। হয়তো লজ্জাশরম কম, তাই ড্যাব করে তাকিয়ে আছে তার দিকে। গলা খাঁকড়ি দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করল। বলল, ওয়াশরুমে যাব। শাহেদ খান ভাবলেশহীন কণ্ঠে বলে উঠলেন, পরে। মাহাদি নিজের কথার জোর দিতে বলে উঠল, ইটস আর্জেন্ট আপু। পাত্রী নিজেই সংকোচবিহীন উঠে দাঁড়ালো। রিনরিনের স্বরে বলে উঠল, আসুন আমার সাথে। পাত্রের পিছু পিছু গেল মাহাদি। মেয়েটা একটা রুমে প্রবেশ করে লাজুক হেসে দেখিয়ে দিল ওয়াশরুমের দরজা। মাহাদি অপ্রস্তুত হাসল নিজেও। মেয়েটাকে তাড়ানোর জন্য দ্বিধান্বিত কণ্ঠে বলে উঠল, আপনি যান, আমি 5 মিনিটের ভেতর আসছি। মেয়েটা হেসে চলে গেল। মাহাদি মেয়েটা চলে যেতেই ধপাস করে লাগিয়ে দিল রুমের দরজা। নব ঘুরিয়ে লক করে দিল রুম। আশপাশ চোখ বুলিয়ে যতটুকু ঠাউর করতে পারলো তা হলো এটা রেস্ট রুম। জানালার সামনে গিয়ে থাই গ্লাসে ধাক্কা দিতেই খুলে গেল তা। জানালায় কোনো প্রকার গ্রিল না থাকায় অনায়াসেই বেরিয়ে গেল বাইরে সে। তাড়াহুড়ো এক পায়ের জুতো রয়ে গেল রুমে। অন্য পায়ের জুতো পরে চোরের মতো
ভাগল পাত্রের বাড়ির ত্রিসীমানা হতে। পর্ব 50। থোকা থোকা মেঘ জমেছে পূর্ব দিগন্তে। সূর্যের প্রকট রশ্মি তখন মাটিতে পড়েছে হেলে। খানবাড়ির উঠোনে ভিড় জমিয়েছে সবাই। বিদায় পর্ব গত ঘণ্টা যাবৎ ধরে চললেও এখনও শেষ হয়নি। এতে সামান্য বিরক্ত পুরুষগণ। ইসরাতকে কারোর কাছ থেকে বিদায় না নিতে দিয়ে টেনে এনে গাড়ির ভিতর বসানোতে সবার কাছ থেকে বিদায় নেওয়া হয়নি তার। তাই গাড়ি থেকে নামতে নেয় বিদায় নেওয়ার জন্য। এমন মুহূর্তে জাইন তার হাতের কবজি চেপে ধরল শক্ত করে। গুরুগম্ভীর কণ্ঠে শুধালো, কোথায় যাচ্ছ? ইসরাত টিস্যু দিয়ে মুখ মুছে নিয়ে বলল, বিদায় নিতে যাচ্ছি। কথাটা ফেরাবার পূর্বেই জাইন আরও শক্ত করে চেপে ধরল ইসরাতের কবজি। বলল, প্রয়োজন নেই। ব্রো কুচকে আসলো মেয়েটার। নাকের পাটা ফুলিয়ে দম দিল। চুপ, একদম বেশি বুঝতে মানা করেছি না? তাহলে বেশি বুঝছেন কেন? প্রয়োজন আছে। আপনাকে কে বলেছে প্রয়োজন নেই? জাইন গোমরা মুখ নিয়ে তাকিয়ে রইল ইসরাতের দিকে। প্রশ্নের উত্তর না দিয়ে মিনমিন করে বলল, ধমকাচ্ছেন কেন? ধমকাবো না তো কি করব? চুমু খাবো? ইসরাত দাঁতে দাঁত পিষে কথাটা শেষ করতে জাইন নিরীহ ভঙ্গিতে গাল এগিয়ে দিল সম্মুখে। গলা খাদে নামিয়েই বলল, চাইলেই দিতে পারেন, আমি কিছু মনে করব না। একদম চুপ থাকবে এ বিষয়ে। আপনার আর আমার টপ সিক্রেট থাকবে। ইসরাত জাইনের বাহুতে চাপড় বসিয়ে দিল ধূপধাপ শব্দে পরপর কয়েকটা। গোমরামুখ স্বামীকে বসিয়ে রেখে বের হলো গাড়ি থেকে। নুসরাত আরশের মুখের দিকে 2 মিনিট যাবৎ হতবাক নয়নে তাকিয়েছে। তার সামনে পা এলিয়ে বসা লোকটা হাসছে। বিশ্রী পৈশাচিক হাসি। ভীষণ মজা পেয়েছে যেন নুসরাতের মুখের ভাবগতি দেখে। নির্বাক মুখে তা দেখলো মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে। ইচ্ছে করলো দাঁত কেলিয়ে মিচকে শয়তানের মতো হাসা লোকটার টুটি চেপে ধরতে, দাঁতগুলো সব ভেঙে দিতে। নির্জীব বদনে অনেকক্ষণ তাকিয়ে থেকে আকস্মিক ঠোঁট বাঁকিয়ে হেসে উঠল স্মিত। বলল, আসছি 2 মিনিটের ভেতর, অপেক্ষা করুন। এসেই আপনার কোলে চড়ে বসবো। কোল থেকে আর নামবো না। ব্রো আপনা আপনি উঁচিয়ে গেল আরশের। তখনও ঠোঁট লেগে থাকা মৃদু হাসি মিটেনি। নুসরাত কল কেটে রোমানা খাতুনের দিকে এগিয়ে বলল, চলে যাচ্ছি, দোয়া করবেন। এসে কষ্ট দিয়েছি এমন বলবো ভাবছেন? মোটেও না। এখানে এসে আমি বাচ্চা মেয়েটা অনেক কষ্ট পেয়েছি। মরতে মরতে বেঁচেছি। এই জীবন থাকতে আর এই বাড়িতে না। তাহলে আজ বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। রোমানা খাতুন মিনমিন করে সালামের জবাব দিলেন। ড্রাইভিং সিটে বসা হেলাল সাহেবের হাত জোর করে টাকার নোট গুজে দিলেন সালামি হিসেবে। এমনকি জাইন, লিপি বেগম, আরশকেও দিলেন। শুধু দিলেন না নুসরাত আর ইসরাতকে। রোমানা খাতুনের এমন কাণ্ডে তার অগোচরে মুখ ভ্যাংচালো নুসরাত। অতঃপর হাত পাতল তার সামনে। ভদ্রমহিলা ভ্রু উচালেন। নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি? নুসরাত প্রশ্নের উত্তর দিল সহজ ভঙ্গিতে, সালামি। রোমানা খাতুন গম্ভীর কণ্ঠে বললেন, নেই। নুসরাত গো ধরল। আজ সালামি দিতেই হবে তাকে। সবাইকে সালামি দিল। সে কি দোষ করেছে তাকে দেয়নি? রোমানা খাতুন অটল, 1 টাকাও দিবেন না সালামি। ইসরাতও সমান তালে হাত পাতল সালামি পাওয়ার আশায়। অনেকক্ষণ নুসরাত আর রোমানা খাতুনের তর্ক বিতর্ক চলল। শেষ পর্যন্ত বয়স্কা রাজি হলেন টাকা দিতে। শাড়ির আঁচলের কোণ থেকে টাকা বের করতে নুসরাত আর ইসরাত দুজনে খুশিতে বাকবাকম করে উঠল। দুজনের চোখ জলজল করে উঠল সালামি পাওয়ার লোভে। শেষ পর্যন্ত রোমানা খাতুন 2,000 টাকার নোট বের করলেন। দুজনের হাত পাতা তখন। কিন্তু টাকাগুলো তিনি নুসরাত আর ইসরাতের দিকে এগিয়ে না দিয়ে ভাঁজ খুললেন আয়েশ করে। একে একে ভাঁজ থেকে বেরিয়ে আসলো 10 টাকা, 2 টাকা, 5 টাকার নোট। দুজনেই অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে থেকে দেখল। শেষ পর্যন্ত 1000 টাকার নোট আবার শাড়ির আঁচলে সামলে রেখে দুজনের হাতের মুঠোয় 2 টাকা 2 টাকা করে 4 টাকা গুঁজে দিলেন। গম্ভীর গলায় বললেন, চানাচুর খেয়ে নিও। না চাইতেও দুবোনের মুখ দিয়ে বেরিয়ে আসলো, মাত্র 2 টাকা। ইসরাত হাতের মুঠোয় গুঁজে দেওয়ার টাকা হাঁ করে দেখলেও নুসরাত বলেই ফেলল, ফকিরকেই তো 2 টাকা দিলে এখন নেয় না, আর আপনি আমাদের দিলেন 2 টাকা। আমরা কি ফকিরের চেয়েও বেশি গরিব? ছ্যা ছ্যা ছ্যা। গাড়ি চলছে আপন গতিতে। নুসরাত আরশের কোলে বসে। মুখের ভাবগতি সুবিধার না। এই বোম ফাটবে কারোর মাথায় এমন ভাব। গাড়িতে ওঠার সময় সবাইকে চাপতে বলল সে। কেউই তার কথা কানে তুলল না। জাইন নামক ভণ্ড বেটাও তার সাথে শত্রুতা করছে। বলে কিনা, বসে যান আরশের কোলে, 1 ঘন্টা তো রাস্তায়, ফটাফট চলে যাব। ইসরাত মেকি অসহায়তা চেহারায় বসিয়ে বলল, বোন আমার দেখ, আমি ওদিকে কীভাবে চাপবো? জায়গা আছে? 2 জন বসার সিটে, একে তো 3 জন বসেছি কষ্ট মষ্ট করে, এখন আরেকজনের জায়গা হবে কিভাবে? বসে জানা, এতটুকুই তো রাস্তা। তার বোনটাও এমন করতে পারলো? নুসরাত মেনে নিতে পারলো না, তাই রেগে মেগে বলল,
তুই তোর জামাইয়ের কোলে বসে আমাকে তোর সিটে ফাঁকা করে দে। ইসরাতের নিরীহ নিষ্পাপ ভঙ্গিতে উত্তর আসলো, আমি এত বড় মেয়ে একজন মানুষের কোলে বসবো? কেমন দেখায় না? তুই বসে যা, ছোট মানুষ আছিস। নুসরাত কথাটা শুনতেই বলল, তাহলে আমি তোর কোলে বসবো। নুসরাতের কথা কানে যেতেই ইসরাত নাটক জুড়ে দিল, চোখ বন্ধ করে মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার ভান করলো। নুসরাতের মতামতে মাথা ঘুরিয়ে যখন পড়লো তাহলে তো মাটিতে পড়া উচিত ছিল, কিন্তু মেয়েটা মাটিতে না পড়ে সরাসরি গিয়ে স্বামীর কোলে পড়েছে। এসব কত নাটক সে করেছে, অভিজ্ঞ নাটকে। সেই মেয়েকে নাকি নাটক দেখায় তার বোন। যুগে যুগে কি কি দেখতে হবে ভেবেই নুসরাত দীর্ঘশ্বাস ফেলে আরশের কোলে বসেই নাক মুখ কুচকে নুসরাত বোনের মির্জাফরের কাহিনী ভাবল। এই বোনের জন্য কিনা নাওয়া খাওয়া বাদ দিয়ে সে এসেছিল এই চিপায়, আর এই বোন তার সাথে ধোঁকা করলো। এখান থেকে ফিরে গিয়ে সব সম্পর্ক শেষ করে দিবে বোনের সাথে। এমনকি শ্বশুরবাড়ির মানুষ উড়াধুরা পিটিয়ে হত্যা করে ফেললেও সে টু শব্দটি পর্যন্ত করবে না। নিজ মনে দৃঢ় প্রতিজ্ঞা করল। প্রতিজ্ঞা শেষে সোজা হয়ে বসতেই উদরের কাছে সূক্ষ্ম ব্যথার সৃষ্টি হলো। বুঝতে বাকি রইল না এই বেটা আরশ চিমটি কেটেছে। শূন্যে হাত তুলে আরশের হাঁটু বরাবর কয়েকটা কিল বসালো নুসরাত। জাইনের কাছে বিচার দিল, জাইন ভাই। জাইন নুসরাতের দিকে তাকালো, আরশকে হাসতে দেখে নিজেও হাসলো। হালকা হাতে ভাইয়ের গালে চাপড় বসলো, চোখ পাকিয়ে বলল, ওকে জ্বালাবি না। আরশ মেনে নিয়ে উপর নিচ মাথা দোলালো ভদ্র বাচ্চার মতো, বলল, আচ্ছা। 2 মিনিট অতিবাহিত হতেই আবারও শুরু হলো তার জ্বালানো। নুসরাত দাঁতে দাঁত পিষল, অত্যন্ত কষ্টে গলবিলে জমা হওয়া গালিগুলো গিলে নিল। হুমকিস্বরূপ বলল, আপনার নামে আমি মানহানির মামলা করব, দেখে নিন। আরশ নির্লিপ্ত কণ্ঠে বলল, আচ্ছা করিস। আপনি আসলে একটা খারাপের খারাপ। সেম টু ইউ বেবি। ক্যালেন্ডারের পাতা 30 আগস্টের ঘড়ির কাঁটায় তখন বাজছে রাত 10টা 18। ইরহাম এখনও যায়নি সৈয়দ বাড়িতে, তাই স্ত্রীর সাথে ঝগড়ার শব্দ আসছে উপর থেকে। স্বামী স্ত্রীর রোজকার কলহে তিক্ততা ধরে গেছে সবার। নাসির সাহেব ঘণ্টাখানিক আগেই দুজনকে বসিয়ে বসিয়ে বুঝিয়েছেন এসব কলহ, মান অভিমান, অভিযোগ দুজন দুজনের সাথে ভাগ করে নিতে হয়, রুমের বাইরেই যাতে স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি শব্দ না বের হয়। কিন্তু 1 ঘন্টা যেতে না যেতেই তারা কী শুরু করেছে? পুরো সোসাইটিকে জানিয়ে দিচ্ছে দুজনের নিত্যদিনের উঠতে বসতে কথা কাটাকাটি, ঝগড়া আর চিৎকার চেঁচামেচি। সেদিন নাকি আবার নাজমিন বেগম করিডোর পার হওয়ার সময় খোলা দরজা দিয়ে দেখেছেন ইরহাম স্ত্রীর গায়ে হাত তুলতে গিয়েছে। এটা দেখেই খেপে গেলেন তিনি। শাস্তি হিসেবে একদিন খাবার খেতে দেননি। ইরহাম নিজের দোষ স্বীকার করেছে, এখানে তার ভুল। ক্ষমাও চেয়েছে সৌরভীর কাছে, কিন্তু ব্যাপারটা খতিয়ে দেখলে এখানে আসলে তার দোষ নেই, দোষটা সৌরভীর। নাসির সাহেব দুজনকে মাত্র বোঝানোর পর আবারও ঝগড়া দেখে দীর্ঘশ্বাস ফেলেন। এরা এভাবে মানবে না। আগামীকাল আলোচনায় বসতে হবে সবাইকে নিয়ে। নিত্যদিন এসব কারোর ভালো লাগে না দেখতে। সিদ্ধান্ত গ্রহণের পরপর ড্রয়িং রুমে উপস্থিত হলো এসে নুসরাত। নাসির সাহেব তাকে অদেখা করে মোবাইল দেখতে লাগলেন। ওই বাড়ি থেকে ফিরে আসার পর থেকেই বিয়ে করার ভূত চেপেছে মাথায়। সন্ধ্যার দিকে রোমানা খাতুন ফোন দিয়ে নুসরাতের নামে নালিশ কেটেছেন মোরগ চুরির দায়ে। ওনার ছেলের বউয়ের 3টা জোয়ান জোয়ান মোরগ চুরি হওয়ায় প্রায় অসুস্থ হয়ে গেছেন। বাড়ির চৌকাটে বসে মাথা চাপড়াচ্ছেন আর হাই হুতাশ করছেন। নুসরাতকে ডেকে এনে এই বিষয়ে জিজ্ঞেস করলো। সে স্বীকার করেনি চুরি করেছে, আবার অস্বীকারও করেনি, হেসে উড়িয়ে দিয়েছে কথাটা। এখন আবার এসেছে আরেকটা বায়না নিয়ে নাসির সাহেবের সামনে। নাসির সাহেব জানেন কি বায়না করবে, তাই চশমা পরে মনোযোগ সহকারে মোবাইলে ঘাটাঘাটিতে ব্যস্ত হলেন। ভাব করলেন মেয়েকে দেখেননি তিনি। নুসরাত এসেই প্যান প্যান শুরু করলো মাছির মতো। আব্বা, আপনি বলেছিলেন এইচএসসিতে ফেল করলে 1 বাচ্চার বাপের সাথে বিয়ে দিবেন, কিন্তু এখন 2 বাচ্চার বাপের সাথেও বিয়ে দিচ্ছেন না। ইচ্ছে করে ফেল করলাম, এতে লাভ কি হলো? নাসির সাহেব অবাক কণ্ঠে জানতে চাইলেন, ইচ্ছে করে? নুসরাত জিভ কাটলো, আমতা আমতা করে বলল, ওই আর কি, ইচ্ছে করে ফেল করেছিলাম। পেপারে কিছুই লিখিনি, সাদা পেপার জমা দিয়ে এসেছি। এবার বলেন কবে বিয়ে দিবেন আমার? নাসির সাহেব বললেন, পরে। নুসরাত জোর দিল কথায়, জেদি কণ্ঠে বলল, বিয়ের বয়স হয়ে বুড়ি হয়ে যাচ্ছি, এখনও বিয়ে দিলেন না আপনি? আজ বলতেই হবে কবে বিয়ে দেবেন আমার। আপনার ছেলে থাকলে এতদিনে বিয়ে দিয়ে দিতেন না? সত্যি করে বলেন আব্বা, দিতেন না? নাসির সাহেব শান্ত মুখে বসে রইলেন। মোবাইলের দিকে চোখ রেখে জিজ্ঞেস করলেন, বয়স কত? বিয়ের বয়স হয়েছে তোমার? নুসরাত হাতের আঙ্গুলে হিসেব করলো, বলল, কাটায় কাটায় 19 বছর 8 মাস 12 সেকেন্ড। এখনই তো বিয়ে করার সঠিক সময়। আমার মতামতে 16 বছরই স্বামীর ঘরে মেয়েদের পাঠিয়ে দেওয়া উচিত। সেই আনমান, আমার বয়স তো 3 বছর বেশি। নাসির সাহেব বললেন, এখনও সময় আছে, পরে। নুসরাত নাসির সাহেবের পা ধরে ঝুলে গেল। কণ্ঠে মায়া ঢেলে অবিচল কণ্ঠে একই বলি আওড়ালো, ও আব্বা, বিয়ে দিয়ে দেন না।
আব্বা, বিয়ে দিয়ে দিলে আর বেশি কথা বলবো না, একদম গৃহিণী নারী হয়ে যাব, সারা দিন স্বামী সেবা করব, আপনাকেও জ্বালাবো না। আব্বা গো, বিয়ে দিয়ে দিন না, আর কোনো আবদার করব না, এটাই শেষ আবদার, বিয়ে দিয়ে দেন না। হবে না মানে হবে না, পরে বিয়ে দিব, এবার ভাগো। বলেই আবার মোবাইলে ব্যস্ত হলেন। নুসরাত পা টিপে দিতে লাগলো, বাবাকে তোষামত করলো রাজি হয়ে যাওয়ার জন্য। নাসির সাহেব নিজের না থেকে হ্যাঁতে আসলেন না, আবারও বিরক্ত ভঙ্গিতে বলে উঠলেন, তোমার বয়স হয়েছে বিয়ের, বিয়ের বয়স হলে এসে আমাকে জানিও, আমি বিয়ে দিয়ে দিব। নুসরাত দু ব্রুয়ের মধ্যভাগে ভাঁজ ফেলল, মনে মনে কথা গোছালো, দু বাচ্চার মা হওয়ার বয়সে আপনি কেমন করে জিজ্ঞেস করেন আমার বিয়ের বয়স হয়েছে কিনা? এতদিনে বিয়ে দিয়ে দিলে তো আমি নাতি নাতনির মুখ দেখে তাদেরও বিয়ে দিতে পারতাম। মোবাইলে হাত রেখে মেয়ের মুখের দিকে তাকালেন ভদ্রলোক, কণ্ঠে গভীরতা বজায় রেখে বললেন, আল্লাহর ওয়াস্তে কোনো উল্টাপাল্টা কথা বলবা না, বাপ হই তোমার, একটু লজ্জা শরম করো। নুসরাত ভেঙচি কাটল, বাবাকে ভেঙচিয়ে ভেঙচিয়ে বলো, লজ্জা চলম কলো, এত লজ্জা শরম করে কি হবে, 1 টাকা তো দেয় না কেউ। আবারও ভ্যাংচালো, লজ্জা চলম কলো। ঘড়ির কাঁটায় সকাল 10টা। ঘুম থেকে উঠে নুসরাত এলোমেলোভাবে হাঁটছিল, চুলগুলো পাখির বাসা হয়ে মাথার মাঝখানে দলা পেকে আছে। হাত উপরে তুলে অলস ভঙ্গিতে আড়মোড়া ভাঙতেই স্কিনি টি শার্ট উপরের দিকে উঠে উদরের একাংশ বের হয়ে গেল। তখনই পেছন থেকে আরসের গলা ঝাড়ার শব্দ আসলো। নুসরাত ভ্রু বাঁকিয়ে পিছনে ফিরতে আরস খোঁচা দিয়ে বলে, কেলভিন ক্লাইনের আন্ডারওয়্যার পরেছিস, তাই সেটা বের করে সবাইকে দেখাচ্ছিস নাকি? নুসরাত কপাল কুঞ্চিত করে তাকিয়ে থাকলো সামান্যক্ষণ, ফুস করে শ্বাস ফেলল, অতপর তৎপরতা নিয়ে গলার কাছের কাপড় সরিয়ে অন্তর্বাসের স্ট্রেপ দেখে উত্তর করল, শুধু কেলভিন ক্লাইনের আন্ডারওয়্যার পরিনি, ব্রাও পরেছি, এই যে, এই দেখুন দেখুন। আরস নুসরাতের মাথায় ঠাস করে একটা চাপড় বসালো, ঘাড় সামান্য বেঁকে গেলেও তার দাঁতে দাঁত পিষে ভৎসনা করল, নির্লজ্জ। কথাই ধরে ফেলল নুসরাত, গতকাল তাকে কোলে বসিয়ে নিয়ে আসার সময় চিমটি কেটেছিল এই বেয়াদব, উদরের কাছে কাতুকুতু দিয়েছিল বিচকেটা, তাই কোমরে এক হাত রেখে দাঁড়িয়ে মুখটা ঝামটা মারল, বলল, আর আপনি কি মনে হচ্ছে আকাশ থেকে নেমে আসে সাধু জিন? আপনি যে আস্ত একটা লুচ্চা বদমাস, তা আমার থেকে ভালো দুটো কেউ জানে না। আরস ব্রুচি হাসল, বলল, অবশ্যই আমি সাধু ব্যক্তি, না হলে বিয়ের 13 বছর পরও তুই অক্ষত, বিনা বাচ্চায় ঘুরছিস, এটা কিভাবে সম্ভব হয়? ধূপ করে একটা কিল বসালো আরসের পিঠে নুসরাত, আঙ্গুল তুলে শাসালো, একদম খারাপ কথা বলবেন না। নিষ্পাপ ভঙ্গিতে কাঁধ ঝাঁকালো আরস, জিজ্ঞেস করলো, কোথায় খারাপ কথা বললাম? আমি তো তোকে বাস্তবতা দেখালাম। নুসরাত কিছু একটা বলতে গিয়ে মুখ আটকালো, নির্জীব মুখ হেসে বলে উঠল, আপনার বাস্তবতার মাইরি বাপ। আরস হাসল, নুসরাতকে চেতিয়ে দিতে আঙ্গুল দিয়ে খোঁচা দিল পিঠে। নুসরাত ঘুরে তাকাতেই গলা খাদে নামিয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলল, নটি ফুরি। কপালে ভাঁজ ফেলল মেয়েটা, পায়ের আঙ্গুলে ভর দিয়ে আরসের মুখোমুখি হলো, শক্ত হাতে টেনে ধরল চুল, নিজেও গালি দিল, তুই ডডি ফুয়া, শালা নষ্টের নষ্ট। আরস নিজের চুল আলগোচে ছাড়িয়ে নিতে চাইল নুসরাতের হাতের কবল থেকে, পারল না, চুল ধরে টানায় ঘাড়ে ব্যথা পেল, তাই ঝুঁকে আসলো নিচের দিকে, হিসিয়ে বলল, চুল ছাড় বোকা। ছাড়বো না। কেন, তোর কি হয়েছে? চুল টানছিস কেন বাদরের মতো? আমি বাদর না। চুল ছাড়, ব্যথা পাচ্ছি। আগে বলুন, আর গালি দিবেন? আরস দুপাশে মাথা নাড়ালো, তারপর আবার উপর নিচ দোলালো। নুসরাত ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, এসব কি বলছেন? মুখ দিয়ে বলুন, বাক প্রতিবন্ধীদের ভাষা আমি বুঝি না। নুসরাতের হাতের মুঠো থেকে আরস চুল ছাড়াতে না পেরে তার গাল টেনে ধরল দুদিকে। মেয়েটা চেঁচালো, গাল ধরে টানাটানি করবেন না আরস ভাই। 100 বার করব, চুল ছাড় স্টুপিড। আপনি স্টুপিড, আপনার 14 গোষ্ঠী স্টুপিড। হ্যাঁ, স্টুপিড হওয়ার জন্যই তো তোর মতো গাধি একটার জন্ম হয়েছে। তো আপনি কি নিজেকে কি মনে করছেন? কোন দেশের আইনস্টাইন আপনি? ফ্রান্সের আইনস্টাইন। এবার চুল ছাড়, তাহলে মাথায় তুলে আছাড় মারব। নুসরাত জিভ বের করে ভ্যাংচালো, ঠোঁটের বিকৃতি ঘটিয়েও একইভাবে ভেঙচি কাটল, অতপর শক্তি খাটিয়ে জোরে চুলে টান দিয়ে ছেড়ে দিল আরসকে। বিড়বিড় করে গালি দিতে দিতে চলে গেল অন্যদিকে। আরও সোজা হয়ে দাঁড়িয়ে ঘাড় দুদিকে বাঁকাতেই মটমট করে উঠল, চুল হাত দিয়ে পেছনে ঠেলে দিয়ে তাকিয়ে রইল নুসরাতের যাওয়ার দিকে। শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, ওনা কই তোর? নুসরাত হেঁটে যেতে যেতে থামল, ঘাড় বাঁকিয়ে অবলোকন করলো ওভাল আকৃতির কালো হয়ে আসা মুখখানা। প্রতি উত্তরে বলল, আপনার শ্বশুরবাড়িতে। নাক দিয়ে বাচ্চাদের মতো সর্দি পড়া মেয়েটাকে আমি বিয়ে করব না। সারা বছর সর্দি লেগে থাকে ওর, তাছাড়া বয়স 20-এর গোড়ায়, কিন্তু এখনও ভাইদের কোলে চড়ে ঘুরে বেড়ায়, উপর থেকে নিচ পুরোটাই ন্যাকামিতে ভরপুর। একসাথে কথাটা বলে শেষ করলো মম। মাহাদি মিনমিনের স্বভাবের মেয়েটার দিকে তাকাতেই মুখ বাঁকিয়ে ভেঙচি কাটল, অতপর
চলে গেল কিচেনে। গতকাল দিনে থেকে রাত পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘুরে শেষ পর্যন্ত আজ সকালে এ বাড়িতে এসে উঠেছে সে। সকলে স্বাভাবিক কথাবার্তা চালালেও মমও এসেছে থেকে মুখ ভ্যাংচাচ্ছে, সাথে একই বাক্য বিরতিহীনভাবে বলে চলেছে। মাহাতি ভীষণ বিরক্ত এই মেয়ের এমন বাচ্চামি আচরণে। তার বোনটাকেও বলিহারি, ভিডিওটা এভাবে ফাঁস করে দিতে পারলো কিভাবে? মাহাতি তো মনে করেছিল মজা করছে মেয়েটা, কিন্তু সত্যি সত্যি যে ফাঁস করে দিবে তা তার কল্পনাতে ছিল। এই বাড়িতে আসার আগে এতটা অস্বস্তি কাজ করেনি এখন যেমন করছে। ওই নাক দিয়ে সর্দি পড়া মেয়েটাই একটা বাক্য বারবার বলে তাকে এমন লজ্জা দিচ্ছে কেন? এমএ যখন এই ভিডিও দেখেছে তার মানে সবাই ওই ভিডিও দেখেছে, এমনকি এটাও জেনে গেছে সবাই তার বউ হিসেবে প্রথমে বাবা এ মেয়েকে পছন্দ করেছেন। মাহাতি নিজের ভাবনার গভীরে হারিয়ে গিয়েছিল এমনভাবে যে রুহানি বেগম কখন এসে তার সামনে হাজির হয়েছেন তা বুঝতেও পারেনি সে। মাহাদি চোখ তুলে তাকাতেই ভদ্রমহিলা হাসলেন। এ পর্যন্ত যতবার দেখা হয়েছে ওনাকে হাসি মুখ ছাড়া কখনো দেখেনি সে। বসতে বসতে শুধালেন, কেমন আছো মাহাদি? আলহামদুলিল্লাহ ভালো মামুনি। রুহানি বেগম আবারও অমায়িক হাসলেন, হেসে হেসে জানতে চাইলেন, তা পরিবারের সবাই ভালো আছে তো? তোমার আম্মুর শরীর কেমন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। তা বিয়ে করবে কবে? হঠাৎ এই প্রশ্নে নড়ে চড়ে বসলেছে। ঠোঁট টিপে উত্তর দিল, করব তাড়াতাড়ি। রুহানি বেগম সময় নিলেন প্রশ্ন করতে গিয়ে, দ্বিধায় পড়লেন সামান্য, তবুও তা একপাশে ফেলে শুধালেন, তুমি নাকি বিয়ে করতে চাচ্ছ না? কারণ কি? কাউকে পছন্দ আছে? থাকলে বলতে পারো, আমি ভাবির সাথে কথা বলবো। মাহাদি আঁতকে উঠল, দুপাশে সমান তালে মাথা দুলিয়ে জানালো, না না, আমার কোনো পছন্দ নেই। রুহানি বেগম মৃদু হাসলেন, সরাসরি জানতে চাইলেন, এত উত্তেজিত হচ্ছ কেন? আমি শুধু জিজ্ঞেস করেছি। এরপর থেমে আবারও সন্দেহী গলায় জানতে চাইলেন, সত্যি কি কোনো পছন্দ নেই? এভাবে পাত্রী দেখতে গিয়ে বারবার পালিয়ে আসার মানে তো এই দাঁড়ায় তুমি কাউকে পছন্দ করো। মাহাদি দুপাশে মাথা নাড়ালো রোহিণীর কথায় অসম্মতি জানিয়ে। রোহিণী বেগম বিনয়ী থাকার চেষ্টায় রপ্ত থেকে বললেন, বিয়ে থেকে পালিয়ে আসা কোনো পুরুষের কাজ হতে পারে না। যদি কাউকে পছন্দ করে থাকো তাহলে বলো। মেয়েদের মতো বিয়েকে ভয় পাচ্ছ কেন তুমি? বিয়েতে কোনো ফোবিয়া আছে তোমার? নির্দ্বিধায় বলতে পারো আমাকে। প্রশ্নগুলোর উত্তর নেই মাহাদির কাছে, তাই পাংশটে মুঠে চেয়ে রইল ভদ্রমহিলার দিকে। রোহিণী বেগম আবারও জড়তাহীন গলায় অকপটে জানতে চান, মমকে পছন্দ? পছন্দ হলে আমাকে বলতে পারো, লজ্জা পাওয়ার দরকার নেই। আমাকে তোমার বান্ধবী মনে করো। আরে আরে বলো, মমকে পছন্দ করো নাকি? রোহিণীর কথা শুনে লজ্জায় মাহাদির কান গাল নাক লাল হয়ে উঠল, একদম টমেটোর মতো। শব্দ ব্যয় করতে পারল না সে। মানা করতে জড়তা সংকোচে থেমে গেল গলার আওয়াজ। ঠোঁট কামড়ে দুপাশে মাথা নাড়ালো, যার অর্থ দাঁড়ায় না। রোহিণী বেগম আরেকটু কাজ ঘেঁষে বসলেন, নিজেদের ভেতরে দুহাত লম্বা দূরত্ব কমিয়ে দিলেন, সামান্য জোর দিলেন কণ্ঠে, আরে বলো না, আমি কিছু মনে করব না। পছন্দ হলে বলতেই পারো, আমি ঘটকালি করব। লজ্জা পাচ্ছ কেন? আশ্চর্য, আমি তো তোমার বয়সী। হ্যাঁ, বয়সে চাচি মামির বয়সী, কিন্তু অন্তরের দিক থেকে একদম যুবতী। মাহাতি লজ্জায় ভাষা হারিয়ে ফেলল কথা বলার। কোনো প্রকার উত্তর না দিয়ে উঠে এক প্রকার পালিয়ে গেল ওই স্থান থেকে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে সংঘর্ষ হতে লাগলো নিচের দিকে নামা মমর সাথে। নিজেকে সামলে নিল সে, নিমেষেই নিরাপদ দূরত্ব বাড়িয়ে দিল। মমকে পেরিয়ে হন্তদন্ত পায়ে রুমের দিকে ছুটতেই নিয়ে থেমে গেল। পেছন থেকে ভেসে এলো মেয়েটার উপহাস মিশ্রিত স্বর, নিজের চেহারা কখন আয়নায় দেখেছিল যে আমাকে বলে ন্যাকামি করি? নাক দিয়ে সর্দি পড়ে। একবার যদি দাঁড়িয়ে নিজেকে দেখতো তাহলে আমাকে জীবনেও ওইসব কথা বলতো না। হনুমানের মতো চেহারা হওয়া সত্ত্বেও এত অহংকার, বোকার হদ্দ। নিজেকে কি ভাবে, প্রিন্স চার্মিং নাকি প্রিন্স জুলিয়েট? হ্যাঁ। কানের সীসা ঢালার মতো শব্দগুলো শ্রবণেন্দ্রিয়ে প্রবেশ করলো মাহাতির। এত বড় অপমানের শিকার হয়ে এক পাও আগালো না সম্মুখে। মেয়েটা আবার বেশি বাড়াবাড়ি করছে। সামান্য একটা কথায় কিনা বলেছে, এসে থেকে সেই কথার জন্য শুনিয়েই যাচ্ছে তো যাচ্ছে, থামাথামির নাম গন্ধ নেই। সে ঘাড় বাঁকিয়ে তাকালো নিচের দিকে নেমে যেতে থাকা মেয়েটার পানে। তখনও অবিচল কণ্ঠে বিড়বিড় করছে। মাহাদিকে হাজারটা বকতে বকতে মমও পিছু করে তাকালো। সেকেন্ডের ভেতর চোখাচোখি হলো দুজনের। ছেলেটা তাকিয়ে পরখ করলো গুলোমুলো ফোলাফোলা গাল, নিষ্পাপ চেহারার অধিকারী মেয়েটাকে। সময় করালো। ধীরে ধীরে সেকেন্ডের কাটা মিনিটের কাটার দোরগোড়ায় পৌঁছালো। চেয়ে রইল একে অন্যের দিকে নির্বিশেষ। অতঃপর দুজন দুজনকে মুখের বিকৃতি ঘটিয়ে ভেঙচি কেটে চলে গেল নিজ নিজ পথে। মাহাতি মামা সোনার মতো করে নাক টেনে টেনে বলল, ন্যাকা একটা। মামাও সিঁড়ি পেয়ে নিচের দিকে নেমে গেল। মাহাতির মতো টেনে টেনেই বলে উঠল, হনুমান একটা। আরসের সাথে তুমুল ঝগড়া লেগেছে নুসরাতের। হাঁটতে গিয়ে ভুলে আরসের গায়ে ধাক্কা লেগে গেছে, আর এতেই শুরু কথা কাটাকাটির। দুজনের একজনও থামাথামির নামগন্ধ নেই। এমন ভাব লক্ষণীয়, ঝগড়া করে আজ এভারেস্ট জয় করে ফেলবে। কথা কাটাকাটির এক পর্যায়ে নুসরাত বলে বসল, আমাদের বাড়িতে কি 2 দিন পর পর এখানে চলে আসেন কেন? নিজের বাড়ি নেই?
এসেই দেখি কণ্ঠে গেলেন। কথাটা নুসরাতের মুখ থেকে বের হতে সমান তালে ঝগড়া করা আরস থেমে গেল। অনেকক্ষণ ব্রুকুচকে মেয়েলি মুখটা দেখল। কপালে গাঢ় ভাঁজ পড়েছে তার। নিঃশব্দে মুখটা কয়েকবার পরক করে নিয়ে উল্টো পথে হাঁটা ধরল। যেতে যেতে অস্বাভাবিক গম্ভীর কণ্ঠে বলল, আর আসবো না। নুসরাত হাঁ করে তাকিয়ে রইল আরসের যাওয়ার পনে। মাইন্ড করে ফেলবে তার কথা শুনে লোকটা, সে বুঝতেই পারেনি। অপরাধবোধ নিয়ে আরসের যাওয়ার পানে তাকিয়ে থাকলো দরজার সামনে। ফিরে তাকানোর আগেই পিঠে পড়ল কয়েকটা কিল। নুসরাত আর্তনাদ করে উঠল। নাজমিন বেগম শুনলেন না, বাহুতে আরও কয়েকটা বসালেন, সাথে পিঠে গালে হাতে। যেদিকে পারলেন সেদিকেই লাগাতার বসালেন। ক্রোধে মুখ লাল হয়ে আছে ওনার। মেয়ের এমন উগ্রতা দেখে আক্রোশে ফেটে পড়েছেন। ছেলেটা এসেছে কয়েকবার তাদের বাড়িতে। দেশে ফেরার 2 মাস পেরিয়ে 3 মাস হতে চলল। এখন পর্যন্ত মাত্র 5 বার এসেছে এই বাড়িতে। আর এতেই খোঁটা দিয়ে বসেছে এই মেয়ে। কতটা কষ্ট পেয়েছে ছেলেটা ভেবেই নাজমিন বেগমের মেয়ের প্রতি রাগ বাড়ল। চটপটে হাতে আরও কয়েকটা বসিয়ে দিলেন পিঠে। বললেন, বেয়াদবের বাচ্চা, বড় ছোট তোর চোখে লাগে না? অনেকদিন যাবৎ তোর নামে নালিশ আসছে আমার কানে। কিচ্ছু বলছি না বলে কি মাথা কিনে নিয়েছিস? আজ তোর একদিন কি আমার একদিন। পায়ের জুতো খুলে হাতে নিলেন। সপাটে বসালেন নুসরাতের পিঠে বাড়ি। যতক্ষণে সরে যেতে চাইল ততক্ষণে দেরি। মা রণচণ্ডী হয়ে গেছেন। এখন আর বাঁচার উপায় নেই। এই কথাই শুনতে হলো ভদ্রমহিলাকে। দৌড় দিল সামনের দিকে নুসরাত। পিঠে হাত বুলালো। ব্যথা পেয়েছে অনেকটা। পিছন থেকে আবার খ্যাপাটে পায়ে এগিয়ে আসছেন নাজমিন বেগম। তাই না থেমে ব্যথার জায়গায় হাত বুলাতে বুলাতে দৌড়ালো সোফার পেছনে। সেখানে দাঁড়িয়ে চোখ বড় বড় করে চেঁচালো, আম্মা! নাজমিন বেগম জুতো ঢিল মেরে নুসরাতের মাথা বরাবর ছুড়লেন। ক্রোধে অন্ধ হয়ে নিজেও চেঁচালেন, আমাকে চোখ দেখাস তুই? আমাকে? বাইরের মানুষকে চোখ দেখাতে দেখাতে আমাকে দেখাচ্ছিস? দাঁড়া ছাগলের বাচ্চা, হাতের কাছে পেলে আস্ত রাখবো না। ভদ্রমহিলা মেয়ের পিছু পিছু ছুটলেন। হাতের কাছে পেলেন ভর্তা বানিয়ে দিবেন মনোভাব এমন। সাথে সব রাগ উগড়ে দিতে এতদিনের জমানো কথা হড়বড় করে বললেন, তুই নাকি আনোয়ার সাহেবের সাথেও বেয়াদবি করছিস? নুসরাত মুখ ফসকে জিজ্ঞেস করে বসল, ওই বুইরা বলেছে আমি বেয়াদবি করেছি? কথা শেষ হতে নাজমিন বেগমের অন্য পায়ের জুতা এসে মুখ বরাবর পড়ল নুসরাতের। কোকি উঠল ব্যথায়। হাতে নাক চেপে ধরে আর্তনাদ করলো। চোখ দিয়ে পানি বেয়ে পড়লো একটুখানি। নাজমিন বেগম ফিরেও দেখলেন না। বললেন, চুপচাপ আরসের কাছে ফোন দিয়ে ক্ষমা চাইবি। এরপর নাচতে খেতে আসতে বলবি। যদি না আসে আরস, তাহলে তোকে পিটিয়ে লাশ বানিয়ে দিব। নুসরাত মনে মনে মাকে কয়েক হাজারটা ভেঙচি কাটল। মুখের বিকৃতি বানিয়ে বিড়বিড় করে বলল, বই গেছে আমার ক্ষমা চাইতে। মেয়ের কথা শুনলেন হয়তো, তাই হুঁশিয়ারি দিলেন এক প্রকার, আরস যদি না আসে তোর জিনা হারাম করে দিব আমি। নুসরাত কিয়ৎকাল মায়ের গুরুগম্ভীর ক্রোধান্বিত চেহারা দেখল। অতপর প্যান্টের পকেট থেকে মোবাইল বের করে কল লিস্টে ঢুকে আনব্লক করলো চেঙ্গিস খান নামক নম্বরটা। কল মিলালো। কানে লাগিয়ে অপেক্ষা করলো আরস থেকে কল ধরার। কল তো ধরলো না, উল্টো নুসরাতকে হতবাক করে দিয়ে ওপাশ থেকে বিজি আসলো নম্বরটা। মোবাইলটা হাতে রেখে কিয়ৎকাল স্ক্রিনে তাকিয়ে ঠোঁট পেয়ে আনমনে উচ্চারণ হলো, আম্মা, ব্লক মেরে রেখেছে আমায় চেঙ্গিস খানটা। নাজমিন বেগম কানে তুললেন কিনা কথাটা বোঝা গেল না। নিজের হাতের মোবাইল এনে ধরিয়ে দিলেন নুসরাতের হাতে। ইশারায় বললেন কল দিতে। নুসরাত কল দিল। এবার কয়েক সেকেন্ড রির হওয়ার পর ওপাশের ব্যক্তিটি কল তুলল। দুজনেই কিয়ৎকাল চুপ রইল। যান্ত্রিক মুঠোফোনের ওপাশ থেকে বেশি আসলো, কথা না বললে ফোন রাখছি। বলা শেষেই কল কাট হয়ে গেল। সেকেন্ডের দ্বিরুক্তি করল না। নুসরাত শক্ত হাতে আবারও কল মিলালো আরাসকে। কল পিকতেই ক্যাচক্যাচে কণ্ঠে বলে উঠল, হ্যালো আরুষ ভাই। নুসরাতকে অষ্টম আশ্চর্যে পৌঁছে দিয়ে ব্যক্তিটি শুধালো, কে বলছেন? নুসরাত হতবিহ্বল নয়নে তাকিয়ে থাকলো দেয়ালের দিকে। উত্তর দিল না সেই কথার। জিজ্ঞেস করলো, নাস্তা না করে গিয়েছেন কেন? উত্তর দিতে ইচ্ছুক নই। দন্ত কপাটে পিষল সে। কর্মর করে বলল, আপনি নিজেকে যতটা ভদ্র ও সিধেসাদা দেখান, আসলে ততটা ভদ্র আর সিধেসাদা নন। 1 নম্বরের ঘাড়তারা বজ্জাত খবিস। ফোন রাখছি। নুসরাত ছ্যাদ করে উঠল, থমকে উঠল। একদম আমাকে রাগাবেন না আরুষ ভাই। মুখের উপর কল কেটে দেওয়ার মতো বেয়াদবি কোথা থেকে শিখেছেন? চুপচাপ এসে নাস্তা করে যান, আর কৃপা করে আমাকে ক্ষমা করে দিন। এত সহজে তোমাকে আমি মাফ করব না। মৃদু চিৎকার বেরিয়ে আসলো নুসরাতের মুখ দিয়ে। আক্রোশে ফেটে পড়ে কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলো, তাহলে কিভাবে ক্ষমা করবেন? আরস নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আমার সাথে চাচাচ্ছ? ফোন রেখে দিব কিন্তু। নুসরাত দন্ত কপাটে পিষল। তাকে হুমকি দেয় এই আরস্যের বাচ্চা? চিৎকার করে জিজ্ঞেস করতে চাইল, আমাকে ভয় দেখাচ্ছেন? কল কাটার? কাটুন না কাটুন, আমি ভয় পাই নাকি? কিন্তু বলতে পারল না। মেয়েকে তোষামেত করল, জি ফরমাইয়ে নবাব সাহেব, আপনার জন্য এই অবাকের জান কোরবান। আরস হয়তো হাসলো সামান্য। অতপর গলা খাকড়িতে গম্ভীর স্বরে বলে উঠল, এখন জান কোরবান না করলেও চলবে। আমি এবার মানব দরদি মানুষ, মানুষের জান কোরবান করতে পারবো না।
নুসরাত দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কত কথা বলে এই বেটা, তবুও শুধায়। কি করতে হবে বলুন? কি করলে আপনার আকাশ ছোঁয়া রাগ কমে জমিনে নামবে? আরস শিথিল কণ্ঠে বলল, বর্তমানে আমার দুটো শর্ত মেনে নিলেই আকাশ ছোঁয়া রাগ জমিনে নেমে যাবে। শর্ত দুটো বকুন। আমি কুত্তা নই যে বকবো। সুন্দর করে কথা বলতে না পারলে কল কাটো। আমি আসবো না নাস্তা করতে। নুসরাত ঠোঁট টেনে হাসল। মেকি বিনয় কণ্ঠে এনে বলল, প্লিজ ভাইজান, আপনার দুটো শর্ত বলে আমার মতো একজন নিরীহ প্রাণীর উপরে কৃপা করুন দয়া করে। আরস সময় নিল কিছুক্ষণ, বলল, লোকেশন পাঠাচ্ছি, এসে দেখা করো। নুসরাত ফট করে বলল, পারবো না। তাহলে আমিও নাস্তা করতে আসবো না। চোখ বন্ধ করে প্রলুব্ধ নিঃশ্বাস ত্যাগ করল সে। এই আরসের বাচ্চা জ্বালিয়ে মেরে ফেলছে তাকে। বলল, লোকেশন সেন্ড করুন, হাফ অ্যান আওয়ারের ভেতর আসছি। ভেতরে আসার দরকার নেই, বাইরে এসো। আরস ভাই, আপনি আমার জীবনটা জ্বালিয়ে তেনা তেনা করে দিচ্ছেন, বুঝতে পারছেন? আপনি আমার জীবনের একটা ত্যক্ত বিরক্তিকর অধ্যায়। আরস নুসরাতের মতো একই ভঙ্গিমায় বলল, আর আপনি আমার জীবনটা মধুর করে দিচ্ছেন। আপনি হলেন আমার জীবনে দেখা সব থেকে সুন্দর প্রাণী, সব থেকে সুন্দর অধ্যায়। এবার দয়া করে ম্যাম নিজের পা ফেলুন বাড়ির বাইরে, সাথে আমাকে ধন্য করুন আপনার পায়ের ধুলো মারিয়ে। শুনছিলেন নাবিলা সৈয়দের লেখা প্রিয় প্রণয়ের গল্পের সিজন 2 থেকে পর্ব 49 এবং 50। গল্পটি পরবর্তী পর্বগুলো শুনতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।